গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের ভারতের প্রাকৃতিক পরিবেশ, ভারতের নদ নদী থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো নদ নদী, ভারতের নদ নদী পড়ার জন্য যেগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, এর আগের ক্লাসে আমরা আমাদের চ্যানেলে তোমাদের ভূগোলের ভারতের অর্থনৈতিক পরিবেশ, ভারতের কৃষি, ভারতের শিল্প এবং এছাড়া বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। তাহলে আজ আমাদের ভারতের নদ নদী পড়তে গেলে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে ভারতের যে নদীগুলো আছে সেই নদীগুলোকে দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে যে উত্তর ভারতের নদী, আর একটা হচ্ছে যে দক্ষিণ ভারতের নদী। ঠিক আছে, তাহলে উত্তর ভারতের নদী বলতে আমরা কোন নদীগুলোকে জানবো? সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, এই যে নদীগুলো এইগুলো। আর দক্ষিণ ভারতের নদী এগুলো হচ্ছে যে নর্মদা, তাপ্তি, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এইগুলো। ঠিক আছে, তাহলে এখান থেকে যেটা আমাদের আগে জানতে হবে সেটা হচ্ছে যে এই নদীগুলোর বৈশিষ্ট্যগুলো কী কী। উত্তর ভারতের নদী যেগুলো আছে সেই নদীগুলোর কী বৈশিষ্ট্য সেটাই আমাদেরকে আগে পড়তে হবে। এই নদীগুলো পাহাড়ের বরফ গলা জলে তৈরি, তাই এই নদীগুলোতে সারা বছর জল থাকে, এটা একটা বৈশিষ্ট্য। আর কি, আর হচ্ছে যে এই নদীগুলো বয়সে অনেক নবীন। ঠিক আছে, খুব বেশি দিন আগে কিন্তু নদীগুলো সৃষ্টি হয়নি এটা। ঠিক আছে, আর এই নদীগুলোর অববাহিকা অঞ্চল অনেক বড় এইগুলো, আর এই নদীগুলোতে বদ্বীপ দেখতে পাওয়া যায়, এগুলো বললেই হবে। ঠিক আছে, আর এরপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে এই যে নদীগুলোর যেগুলো সেগুলো গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, এই নদীগুলোর উৎস কোথা থেকে, মোহনা কোথায়, উপনদীর নাম, শাখা নদীর নাম। ঠিক আছে, আর এই নদীগুলোর যখন পড়বে এর মধ্যে গঙ্গা নদীটা খুব ভালোভাবে পড়বে, কারণ গঙ্গা নদীটাই ভারতের প্রধান নদী এবং বইতে গঙ্গা নদী দিয়েই অনেক বিশেষ তথ্য তোমরা পাবে। ঠিক আছে, এবং সেখান থেকে কিছু কিছু শর্ট কোশ্চেনও কিন্তু তোমাদের জন্য ভালোভাবে তোমাদের টেস্ট এবং মাধ্যমিকের জন্য ভালোভাবেই তৈরি করতে হবে। ঠিক আছে, আর এরপরে দক্ষিণ ভারতের নদী, তাহলে এরপর দক্ষিণ ভারতের নদীগুলোর বৈশিষ্ট্য কী? দক্ষিণ ভারতের অধিকাংশ নদী যেগুলো আছে সেগুলো কিন্তু বরফের জলে পুষ্ট নয়, এগুলো ওই আমাদের এমনি বৃষ্টির জলে পুষ্ট, সেই জন্য এই নদীগুলোতে সবসময় জল থাকে না। আর এই নদীগুলো থেকে কিন্তু জলবিদ্যুৎ ভালোভাবে তৈরি করা যায়, খরস্রোতা নদী। ঠিক আছে, আর এই নদীগুলো ক্ষয়কাজ করে করে একদম শেষ সীমায় পৌঁছে গেছে। ঠিক আছে, আর বেশিরভাগ নদীগুলো মালভূমির উপর দিয়ে বয়ে গেছে। ঠিক আছে, আর এর অববাহিকাগুলো কিন্তু ছোট, এগুলোই এর বৈশিষ্ট্য। ঠিক আছে, এগুলোই তোমরা ভালোভাবে তৈরি করবে। আর উত্তর ভারতের নদীর মতো এই দক্ষিণ ভারতের নদীগুলোতেও এখান থেকেও কিন্তু তোমরা উৎস, মোহনা, উপনদী, শাখা নদীর নামগুলো এইগুলো তোমরা অবশ্যই ভালোভাবে পড়ে রাখবে। এই ধরনের কিন্তু শর্ট প্রশ্ন তোমরা পরীক্ষায় আসতেই পারে। ঠিক আছে, আর এখানে এই আমাদের নর্মদা, তাপ্তি আর মহানদী, এই তিনটে নদীকে কিন্তু আমরা দক্ষিণ ভারতের নদী বললেও এগুলোকে কিন্তু পশ্চিম বাহিনী নদীও বলা হয়। ঠিক আছে, আচ্ছা, আর তাহলে এইগুলোই তোমরা এখান থেকে তৈরি করে নেবে। আর এরপর আমরা কিছু এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন, যেগুলো এই অধ্যায়ের থেকে খুব গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে। ঠিক আছে, তাহলে এখানে প্রথম প্রশ্ন যেটা আছে যে দণ্ডকারণ্য অবস্থিত কোথায়, এটা হবে অপশান 1 ছত্তিশগড়। এর পরের প্রশ্ন ব্রহ্মপুত্র নদ তিব্বতের ওপর দিয়ে পরিচিত যে নামে, সেটা হয়ে যাবে অপশান 1 সাংপো। পরের প্রশ্ন আরাবল্লী ও বিন্ধ্য পর্বতের মাঝে অবস্থিত লাভগঠিত মালভূমিকে কী বলা হয়? এটা উত্তর হবে অপশান 3 মালব্য মালভূমি। এর পরেরটা গোদাবরী নদী কোথা থেকে সৃষ্টি হয়েছে, এটা হবে অপশান 2 ত্রিম্বক সিংহ। এর পরেরটা আরাবল্লী পর্বত থেকে বয়ে আসা নদীগুলোর থেকে সৃষ্ট প্লাবনভূমিকে কী বলে? উত্তর হবে রোহি। পরের প্রশ্ন মহাদেব পর্বতের মুলতাই উচ্চভূমি থেকে উৎপন্ন হয়েছে কোন নদী? এটা হয়ে যাবে তাপ্তি নদী। পরের প্রশ্ন দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এটা হয়ে যাবে আনাইমুদি। আর পরের প্রশ্ন কৃষ্ণা নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে? এটা হবে মহাবালেশ্বর শৃঙ্গ থেকে। ঠিক আছে, এর পরের প্রশ্ন গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা হবে অপশান 4 নগরেক। পরের প্রশ্ন গোদাবরীর একটি উপনদীর নাম, অপশান 1 ইন্দ্রাবতী। পরের প্রশ্ন মহারাষ্ট্র উপকূলকে কি বলে? এটা হবে
কঙ্কন উপকূল। পরের প্রশ্ন, নিচের কোন নদীটি কৃষ্ণা নদীর উপনদী? এটা হবে অপশান 4 তুঙ্গাভদ্রা। পরের প্রশ্ন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোনটা? এটা হবে যে অপশান 3 10 ডিগ্রি চ্যানেল দ্বারা। আর এর পরেরটা, মহাকাল পর্বতের অমরকণ্টক সিংহ থেকে উৎপন্ন হয়েছে কোন নদী? এটা হবে অপশান 3 নর্মদা নদী। পরের প্রশ্ন, কুমায়ুন হিমালয়ের তাল এক প্রকার কি? এটা হয়ে যাবে হ্রদ। আর পরের প্রশ্ন, বিদার অগ্নুদ্গমের ফলে সৃষ্ট ভূমিরূপটি কোনটা? এটা হবে যে ডেকান ট্র্যাপ। পরের প্রশ্ন, দৈর্ঘ্যের ভিত্তিতে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কোন নদীকে? এটা হবে অপশান 2 গোদাবরী। আর পরের প্রশ্ন, ভারতের বিন্ধ্য পর্বতের উদাহরণ কোনটা? এটা হবে অপশান 2 স্তূপ পর্বত। পরেরটা, ভারতের একটি পূর্ব বাহিনী নদীর নাম কি? এটা হবে মহানদী। আর পরের প্রশ্ন, গঙ্গার ডান তীরের একটা উপনদীর নাম কি? এটা হবে অপশান 4 যমুনা। ঠিক আছে। আর আমরা তাহলে এখানে শুধু নদী নয়, আমরা এখানে ভারতের ভূপ্রকৃতি থেকেও কিছু শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করছি। শূন্যস্থানের প্রথম প্রশ্ন, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটি? এটা হবে 28টি। পরের প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত? এটা হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। ঠিক আছে। পরের প্রশ্ন, ভারতের সর্বশেষ সূর্যাস্ত হয় কোন রাজ্যে? এটা হবে গুজরাট। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম জেলাটি কোনটি? এটা হবে কচ্ছ, এটাও গুজরাটে। পরের প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? এটা হবে লাক্ষাদ্বীপ। ঠিক আছে। পরের প্রশ্ন, ভারতের প্রায় ঠিক মাঝখানে দিয়ে ড্যাশ রেখা পূর্ব পশ্চিমে বিস্তৃত হয়েছে? এটা হবে কর্কট ক্রান্তি রেখা। পরের প্রশ্ন, ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানা গঠিত হয়েছিল কত সালে? এটা হবে 2014 সালে। পরের প্রশ্ন, ভারতের একটি আগ্নেয়গিরির নাম কি? এটা হবে ব্যারেন। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম গিরিপথ কোনটি? এটা হবে বানিহাল। পরের প্রশ্ন, অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলের নাম? এটা করার দরকার নেই। পরের প্রশ্ন, কেরালার মালাবার উপকূলে লবণাক্ত জলের হ্রদকে উপহ্রদগুলোকে স্থানীয় ভাষায় কি বলে? এটা হবে কয়াল। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক ভগ্ন উপকূল? এটা দরকার নেই। এর পরেরটা, রাজস্থানের প্রস্তরময় মরুভূমি ড্যাশ নামে পরিচিত? এটা হবে হামাদা। ঠিক আছে। আচ্ছা, এর পরেরটা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এটা হয়ে যাবে স্যাডল পিক। ঠিক আছে। আচ্ছা, এর পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে মালনাথ কথার অর্থ কী? এটা হবে যে পাহাড়ি দেশ। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহ? এটা হবে সিয়াচেন। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম দ্বীপের নাম কি? এটা হবে মাজুলি। পরের প্রশ্ন, কচ্ছ কথার অর্থ কী? এটা হবে লবণাক্ত নিম্নভূমি। পরের প্রশ্ন, ভারতের গোস্ত উপত্যকার মধ্যে দিয়ে ড্যাশ নদী প্রবাহিত হয়েছে? এটা হবে নর্মদা। পরের প্রশ্ন, চিল্কা হ্রদ ড্যাশ উপকূলে অবস্থিত? এটা হবে পূর্ব উপকূলে। পরের প্রশ্ন, উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলোর জলবিভাজিকা রূপে অবস্থান করেছে কোন পর্বত? এটা হবে বিন্ধ্য পর্বত। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ নদী বা স্কাই রিভার নামে খ্যাত কোন নদী? এটা হবে ব্রহ্মপুত্র। পরের প্রশ্ন, তিব্বত মালভূমি হিমবাহ থেকে সিন্ধু নদী সৃষ্টি হয়েছে ড্যাশ হিমবাহ? এটা হবে সিনকাবাব। এর পরেরটা, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম? এটা হয়ে যাবে উলার। আর পরের প্রশ্ন, ভাগরানাঙ্গাল নদী পরিকল্পনা ড্যাশ নদীর ওপরে অবস্থিত? এটা হবে শতদ্রু। ঠিক আছে। পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।